এলিজা পর্ব 2। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। তিলকনগর। সায়ান তালুকদার দুপুর থেকে নিমতলা পথের বাঁকে দাঁড়িয়ে আছে। কাঠফাটা রোদ তার গায়ে লাগছে না। অপেক্ষা করছে কখন পাখি আসবে। অপেক্ষা করতে করতে অবশেষে অপেক্ষার প্রহর কাটল। দূর থেকে দেখলো স্কুলের ছেলেমেয়েরা আসছে। তাদেরই মাঝে হয়তো পাখিও থাকবে। কিছুটা এগিয়ে এলেই দেখা মিলল পাখির। সায়ান মৃদু কণ্ঠে ডাকলো, পাখি দাঁড়াও। পাখি ভালো করেই জানে কেন ডাকছে। মেয়েটা না শোনার ভান ধরে হাঁটা শুরু করলো। আপাতত শোনার কোনো ইচ্ছা নেই। সায়ান ধমক দিল, দাঁড়াতে বলছি না। পাখি থমকে দাঁড়ালো। দু হাতে কোমর ধরে সায়ানের দিকে আর চোখে তাকিয়ে রাগী কণ্ঠে ভ্রু কুঁচকে বলল, আপনাকে বলেছি না আমার আপুকে বিরক্ত করবেন না। আমি আপনার বলা কোনো কথাই আপুকে বলতে পারবো না। সায়ান মৃদু হাসি দিয়ে বলল, বাবা মেয়ের কি তেজ। তোমার আপুর পেছনে ঘুরবো না, শুধু এই চিরকুটটা নিয়ে তোমার আপুকে দিয়ে দিবে, কেমন? পাখি সোজাসুজি উত্তর দিল, না আমি দেব না। সায়ান অনুরোধ করল, লক্ষ্মী আপু না, এটা দেবে কিন্তু অবশ্যই। সায়ান পাখির বইয়ের ফাঁকে চিরকুটটা গুজে দিল। পাখি হাঁটতে শুরু করলো আপন মনে। কিছু দূর যেতেই পেছন ফিরে একবার সায়ানকে দেখলো। সায়ান বিড়বিড় করে বলল, চিঠিটা জায়গা মতো পৌঁছালে হয়। দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে এলো। এলিজা চুল আঁচড়াতে আঁচড়াতে পাখির উদ্দেশ্যে বলল, পাখি পড়তে বস, সামনে তোদের পরীক্ষা। পাখি মুখ ভার করে বলল, তুমি পড়িয়ে দাও। পড়াবো, তুই বস। মাগরিবের আজান দিয়েছে, আমি নামাজ পড়ে আসি, নয়তো মামি যে বকাবকি করবে। এলিজা চলে যেতে উদ্যত হলে পেছন থেকে পাখি ওড়নাটা টেনে ধরল। এলিজা থমকে দাঁড়ালো। পেছন ফিরে মৃদু হেসে বলল, কি হলো আবার? পাখি আদুরে কণ্ঠে প্রশ্ন করল, আপু তুমি না আমাকে ঢাকা নিয়ে যাবে, চিড়িয়াখানায় বাঘ দেখাবে? এলিজা জল ভরা চোখে পাখিকে বুকের মধ্যে জড়িয়ে বলল, খুব শিগগিরই নিয়ে যাব। অপেক্ষার ফল মিষ্টি হয়, জানিস তো? পাখি উৎসাহী হয়ে জিজ্ঞাসা করল, সত্যি নিবে? সত্যি। নে এবার পড়তে বস। এলিজা ক্লান্ত চোখে কিছুক্ষণ পাখিকে পরখ করল। এরপর জয়তুন এবং এলিজা দুজনে অজু করতে চলে গেল। একসাথে নামাজ আদায় করে নেয়। জয়তুন নামাজ শেষে বসে বসে তসবি পড়ছে। পাশ থেকে এলিজা নত স্বরে বলল, মামি বিকেলে নীরু ভাবি ডেকেছিল, যাওয়া হয়নি। ভাবি সারাদিনই মন খারাপ করে থাকে, এখন যাব? জয়তুন মৃদু হেসে বলল, ওমা এভাবে বলার কি আছে, যা দুজনে একটু গল্প কর, আমি ততক্ষণে তোর মামার জন্য কিছু রান্না করি। অনুমতি পেয়ে এলিজা দৌড়ে পাশের বাড়ি চলে এলো। ঘরে নীরাকে না পেয়ে জিজ্ঞাসা করলো, বড় মামি নীরা ভাবি কোথায়? আনোয়ারা উত্তর দিল, নীরা পেছনের নদীর তীরের দিকে গেছে। এলিজা অপেক্ষা করলো না, দ্রুত পায়ে চলে এলো নদীর পাড়ে। ছোট করে শান করা সিঁড়ি বেয়ে গেছে নদীতে। নীরা দুটো পায়ের অর্ধেক পানিতে ভিজিয়ে শেষ শানে বসে আছে। পরনের কাপড়টা হাঁটুর নিচে অব্দি। চোখ মুখ শুকিয়ে থাকে সারাক্ষণ। কোনো এক অজানা ভাবনায় মশগুল থাকে। চারদিকে জোছনার আলো। সন্ধ্যা হওয়াতে গরম একটু কমেছে। এলিজা সবটা পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ল, নীরা ভাবি তুমি এখানে? নীরা এলিজার কণ্ঠ শুনে হকচকিয়ে উঠল। হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে বলল, তুই আয় বস। তোর মামি আবার তোকে বকবে না তো? না, মামিকে বলে এসেছি। নম্র গলায় এলিজা পুনরায় প্রশ্ন করল, ভাবি তুমি সবসময় কেন মন খারাপ করে থাকো? লুকিয়ে লুকিয়ে কাঁদো, মুখে কখনো হাসি দেখি না, তার কারণ কি? নীরা আকাশের দিকে তাকিয়ে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। শান্ত চোখে নদীর দিকে তাকিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, ভুল করেছিলাম আমি, সেদিন ভুল করেছিলাম। শুনতে চাস কেন সারাক্ষণ হতাশ হয়ে থাকি, কেন মুখে কখনো হাসি ফুটে না? তবে শোন। এই বলে নীরা কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, আজ থেকে 5 বছর আগে তোর হাসেম ভাইয়ের সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। মন উজাড় করে ভালোবাসতো আমায়। আমার ব্যথায় সে ব্যথা পেত, আমার কান্নায় সে কান্না করত। একবার রান্না করতে গিয়ে হাত কেটে যায় আমার। সেই কথা শুনে তোর হাসেম ভাই নিজের হাত নিজেই কেটে ফেলে। এরকম চলতে থাকে আমাদের প্রেম কাহিনী। বাবার মৃত্যুর পর আমার ভাই ছিল আমার বাবার মতো। কথায় আছে, বড় ভাই বাবার সমান। হঠাৎ একদিন সে জেনে যায় সবকিছু। ভাইয়া আমার কলেজে যাওয়া বন্ধ করে দেয়। তখন আমি বিবিএ 2য় বর্ষে ছিলাম। অনেকদিন তোর হাসেম ভাইয়ের সাথে যোগাযোগ বন্ধ থাকলে সে পাগল হয়ে যায়। তখন সে তার মা বাবার কাছে সবকিছু জানায়। তারা আমাদের সম্পর্ক মেনে নেয়। দেরি না করে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার দাদাকে কথায় গলিয়ে রাজি করানো হয়। দাদার কথায় ভাইও রাজি হয়।
কিছুদিন পর ধুমধাম করে বিয়ে হয়। এই নদী থেকে শ্বশুরবাড়িতে আমার প্রথম যাত্রা শুরু হয়। তোর হাসেম ভাই আমাকে পেয়ে সেদিন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। নীরা এইটুক বলে আকাশের দিকে তাকিয়ে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখ দিয়ে অঝরে পানি পড়ে। এলিজা স্বাভাবিক কণ্ঠে বলল, তারপর কি হয়েছিল বলো না ভাবি। নীরা হাতের তালু দিয়ে চোখ মুছে বলল, বেইমান ছিল হাসেম, বেইমান। এলিজা ভ্রু কুঁচকে বলল, বেইমানের কি করেছিল? নীরা চোখের পানি মুছে আবারও শুরু করলো, বিয়ের ঠিক 1 মাস পরে তোর হাসেম ভাই নিখোঁজ হয়। তার হদিস কোথাও পাওয়া যায়নি। আমি পাগলের মতো চারদিক ছুটতে লাগলাম। কয়দিন পর হাসেমের চিঠি এলো। তার চিঠি থেকে জানা যায় সে তার সাবেক প্রেমিকা রেখাকে বিয়ে করেছে। সে নাকি তাকে ভুলতে পারছে না। আমাদের বিয়ে হওয়ার পরও সে ফিরে এলে তাকে আবারও গ্রহণ করেছে। এইটুকু বলে অঝরে কান্না শুরু করলো নীরা। সঙ্গে এলিজাও ফোপাতে শুরু করলো। নীরা ভেজা কণ্ঠে বলল, তারপর আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিই। কিন্তু মনে পড়ল ভাইয়ের কথা। আমি চলে গেলে তার যে আপন বলতে আর কেউই থাকবে না। নিজের মনকে শান্ত করলাম। ভাইকে চিঠি লিখলাম, আমাকে নিতে এসো। 3 দিন পর ভাইয়ের উত্তর আসে, ভাই আমায় নিতে আসছে। সময়টা ছিল বৈশাখ মাস, 1992 সাল। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম ভাই নিতে আসছে বলে। কিন্তু সেদিন থেকে 7 দিন পর্যন্ত ভাইয়ের কোনো খবর নেই। নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল। ভাইও শেষ অব্দি বেইমানি করলো। নীরা থমকে যায়, বাক হারিয়ে ফেলে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলল, কিন্তু আমার ধারণা ভুল ছিল। কিছুদিন পর তোর মামা মানে রমজান চাচার কাছে জানতে পারি সেদিন ভাই সত্যি আমায় নিতে আসছিল। একটা ট্রলারে করে আসছিল। তখন নাকি হঠাৎই শুরু হয় কালবৈশাখী ঝড়। আর এই কালবৈশাখী ঝড় কেড়ে নেয় আমার ভাইকে, নিঃস্ব করে দেয় আমায়। গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আমার ভাই আমার জন্য তার জীবন কোরবান করেছে। এই বলেই নীরা হু হু করে কান্না শুরু করলো। নীরার কান্নায় যেন প্রকৃতিও থমকে গেছে। এলিজা নিশ্চুপ চাহনিতে নীরাকে পরখ করছে। নীরার হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে পুনরায় বলল, জানিস এলিজা, আমার ভাইয়ের অপেক্ষায় আজও আমার গাইতে ইচ্ছে করে। পথ চেয়ে বসে থাকতে থাকতে ভেসে আসা মাঝিকে উদ্দেশ্য করে জোর গলায় গাইতে ইচ্ছে করে, কে যাস রে ভাটির গাও বাইয়া, আমার ভাই ধন রে বইল, নায়র নিতে বইলা, তোরা কে যাস, কে যাস। বছরখানি ঘুইরা গেল, গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কলজা আমার উইরা গেল, গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। নীরার কান্না শুরু হয়। থমকে যায় চারপাশ, নিস্তব্ধ আকাশ, বাতাসে বেদনা। এলিজা ওড়না দিয়ে নীরার চোখ মুছে দেয়। নীরা এলিজার হাত দুটো শক্ত করে ধরে বলল, মানুষ চেনা বড় কঠিন। মানুষ মুখোশের আড়ালে থাকে। যদি কখনো বিয়ে করিস আগে তাকে সঠিকভাবে চিনবি। মনে রাখিস, মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে বিষাক্ত ছোবল। এলিজা দৃষ্টি সরিয়ে বলল, কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। সৃষ্টিকর্তা এর ঠিক বিচার করবেন। হঠাৎ পেছন থেকে এলিজাকে ডেকে উঠল জয়তুন, তুই কখন ঘর থেকে বের হয়েছিস? ঘরে চল, তোর মামা এসেছে। নীরা, তুমিও আমাদের ঘরে এসো। রুশ রাজ্য। ডিসি সাহেব সহ সবাই রিসোর্টের সিরিয়াল কিলারকে নিয়ে আলোচনা করছে। তৎক্ষণাৎ ডিসি সাহেব বললেন, তোমরা যে লাশটা পেয়েছো সেটা কি করেছো? অপূর্ব গম্ভীর কণ্ঠে উত্তর দিল, স্যার, ওটা আমরা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। গুড জব। তা কোনো তথ্য পেয়েছো? না স্যার, এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই এই কিলারকে ধরে ফেলব। পরদিন সকালবেলা অপূর্ব এক কোণে বসে বসে নূপুরটি দেখছে। সাদিক অপূর্বর দিকে দৃষ্টি স্থাপন করে বলল, কি ভাই, আজ সন্ধ্যায় তো আমাদের ঢাকা ফিরে যেতে হবে। এই নূপুরটি দেখে আর কি হবে? অপূর্ব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়া, মায়া। আমি ওর মায়ায় পড়ে গেছি। সাদিক বিরক্ত হলো, ভ্রু কুঁচকে বলল, তুই কোথায় আর ও কোথায়? কতটা ভেদাভেদ, কতটা দূরত্ব? অপূর্ব বিমোহিত কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা মানে না দূরত্ব। তুই গেছিস ভাই। আচ্ছা চল, আজ একবার তিলকনগর যাই। সাদিক বসা থেকে উঠে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমি যাচ্ছি না কোথাও। আমি আর পানি খেতে পারবো না। অপূর্ব বাঁকা হেসে বলল, আর তোকে পানি খেতে হবে না। এলিজা আমার জন্য নিমতলায় অপেক্ষা করবে। সাদিক অবাক হয়ে জিজ্ঞাসা করল, মানে? কি বলছিস এসব? স্বপ্ন দেখছিস না তো? অপূর্ব মৃদু হেসে বলল, গর্ধব, তোর কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে হয়? গত পরশু যখন এলিজার বোনের জন্য আমার ঠিকানা দিয়ে এলাম, সেই পৃষ্ঠার অপর প্রান্তে লিখে দিয়েছিলাম। সাদিক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কি লিখে দিয়েছিস? অপূর্ব নূপুরটির দিকে তাকিয়ে বলল, লিখেছিলাম, রাতের আধারে রানী, সেদিন জঙ্গলের চারদিকে অন্ধকার থাকলেও তোমার রূপের ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে গিয়েছিল। আমি জানি না তুমি সে কি না, তবে আমার মন কখনো ভুল বলে না। বেশি কিছু লিখতে পারলাম না, তবে
প্রথম দেখাতে কারো মায়ায় পড়াটা হয়তো তোমার কাছে অবাক করার মতো। আগামী পরশু আমরা চলে যাচ্ছি। যদি একটাবার আমার কথা তোমার স্মরণ হয়, যদি এতটুকু আমার অনুভূতি বুঝতে পারো, তবে এসো। তোমার জন্য পরশু বিকেলে নিমতলা অপেক্ষায় থাকবো। সাদিক মাথা নাড়িয়ে অবিশ্বাসের ভঙ্গিতে বলল, ভাই, এখানে নিমতলা আছে তুই জানলি কিভাবে? আর চিঠি কখন লিখেছিস? চিঠি আমি আগেই লিখে রেখেছিলাম। জায়গাটার নাম গতকাল যাওয়ার সময় খেয়াল করি। যখন ঠিকানা লিখে কাগজটি ওর মামাকে দেই, তখন নিমতলার কথাটিও লিখে দিই। আমার ঠিকানা ছিল সঠিক, তবে উনি নিরক্ষর সেটা আমি ওনাকে দেখে বুঝেছিলাম। আর ওটা নিয়ে এলিজার হাতে দিবে তাও বুঝতে পেরেছিলাম। তুই তো রোমিও হয়ে গেছিস, আর এত বুদ্ধি! নিমতলায় চল। ওই মেয়ে কখনো আসবে না, দেখা যাক কি হয়। বিকেল 4টা নাগাদ নিমতলায় অপূর্ব সাদিক অপেক্ষা করছে। সোনালি রৌদ্র, নীল আকাশ, মেঘ, দমকা হাওয়া বইছে। মাটির রাস্তায় ধূলিকণাগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। প্রবল বাতাসে গাছগুলো নেতিয়ে পড়ছে। অপূর্ব আর সাদিক বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে নিমতলা পথের বাঁকে, কিন্তু কারো কোনো খবর নেই। সাদিক অধৈর্য হয়ে বলল, ওই মেয়ে আসবে না। অপূর্ব তৃপ্ত কণ্ঠে বলল, আসবে আসবে। অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর কাটল। দূর থেকে দেখা যাচ্ছে কেউ আসছে, সাথে 13-14 বছরের একটা মেয়ে। বুঝতে আর বাকি রইল না এলিজা আসছে। অপূর্ব মহা খুশি। এলিজাকে দেখতে জান্নাতি হুরের মতো লাগছে। ঘায়েল করা চোখ, চিকচিক করা দেহখানি, পরনে নীল রঙের থ্রিপিস। এলিজা অপূর্বর কাছাকাছি আসতেই সায়ান তালুকদার দৌড়ে এসে দাঁড়ায় এলিজার সামনে। এলিজা থমকে যায়। অপূর্ব ও সাদিক দুজনার দিকে দৃষ্টি স্থাপন করলো। অপূর্ব হতবাক হয়ে যায়। সায়ান অস্থির ভঙ্গিতে বলল, আমি জানতাম তুমি আসবে। তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? গত 4 বছর ধরে আমি তোমাকে ভালোবেসে তোমার পেছন পেছন পাগলের মতো ঘুরেছি। ভালোবাসা তো কোনো অপরাধ নয়। এলিজা চুপচাপ শুনছে। সায়ান পাখির মাথায় হাত দিয়ে বলল, এই বুড়ি, তোমার জন্য চকলেট, চিরকুটটা তোমার বোনকে দেওয়ার জন্য। পাখির চোখগুলো ছানাবড়া হয়ে যায়। সাদিক অপূর্বকে উদ্দেশ্য করে মজা করে বলল, কি ভাই, তোমার স্বপ্নের রানী তো দেখছি। অপূর্ব ক্রোধে পাশের গাছে একটা ঘুষি মারল। চোখে রক্ত উঠে গিয়েছে। এলিজা উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে। সায়ান আমতা আমতা করে বলল, আমি কাল শহরে চলে যাব, 3 মাস পরে আসব। তখন তোমার মামার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেব। অপূর্ব বিড়বিড় করে বলল, ইচ্ছে করছে ওকে এখানেই পুঁতে ফেলি। এলিজা কিছু বলল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সায়ানের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ অবশ্যই, চলো, এগিয়ে দিয়ে আসছি। এলিজা কঠিন হয়ে বলল, না, দরকার নেই। দরকার নেই মানে কি? তোমার মতো স্বর্গীয় পরী একা একা পথ চলা ঠিক না। এলিজা না চাইতেও বাধ্য হয়ে সায়ানের সাথে চলে গেল। অপূর্ব চেয়ে চেয়ে দেখল। সন্ধিহান মেজাজে বলল, এখানে কোনো গরমিল হয়েছে। সাদিক চিন্তিত কণ্ঠে বলল, গরমিল মানে? হ্যাঁ, গরমিল। যদি এলিজা একবার পেছন ফিরে তাকায়, তাহলে ভেবে নেব আমার ধারণাই সঠিক। তাকাবে না। এই ছেলে ওর নাগর। অপূর্ব ধমক দিয়ে বলল, সাদিক, মুখ সামলে। ততক্ষণে হাঁটতে হাঁটতে সায়ান ও এলিজা অনেক দূরে চলে গিয়েছে। সায়ান ওর মতো করে বকবক করেই যাচ্ছে। এলিজার সেদিকে কোনো ধ্যানই নেই। অপূর্ব সামনের দিকে এগিয়ে বারবার বলতে লাগলো, তাকাও, তাকাও, একবার তাকাও, তাকালেই বুঝবো। হঠাৎ এলিজা পেছন ঘুরে দেখলো। অপূর্ব এক লাফে বলল, তাকিয়েছে। সাদিক অপূর্বকে পরখ করে বলল, এ মাতোয়ারা হয়ে গেছে। অপূর্ব ভাব নিয়ে বলল, দেখেছিস, ও তাকিয়েছে। তো এবার কি করবি? যা যা করার তাই। চল, এখন ফিরে যাব। সাদিক মনে মনে বলল, জানি না এই ছেলের মাথায় কি ঘুরছে। ক্যাম্পে সন্ধ্যা হতেই জাহাজ আসে। সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে জাহাজে উঠে পড়ে। অপূর্ব এখনো বসে আছে। সাদিক জিজ্ঞাসা করল, চল, বসে আছিস কেন? অপূর্ব ভরাক্রান্ত মনে বলে উঠল, রুশরাজ্য, তিলকনগর খুব মনে পড়বে। তার চেয়ে বল, এলিজাকে মনে পড়বে। অপূর্ব সাদিকের কথা শুনে আওয়াজ করে হেসে উঠল। সন্ধ্যা হয়ে গেছে। জাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। অপূর্ব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুশরাজ্যের দিকে। নূপুরটি বের করে দেখল সে। নূপুরটির দিকে তাকিয়ে বলল, আপনার জন্য আবার আসব। তিলকনগর। এলিজা রাগান্বিত হয়ে পাখিকে বলল, এই বদমাইশ সায়ান তালুকদার নাকি চিঠি দিয়েছে, সেটা কোথায়? পাখি বইটা এগিয়ে দিল। এলিজা বইটা ঝট করে খুলে দেখল চিরকুটটা। সেখানে লেখা, যদি তুমি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, তবে আজ বিকেলে নিমতলায় এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব, কারণ আগামীকাল ঢাকায় চলে যাব। এলিজা কপালে হাত দিয়ে বলল, হাই রে, এটা আমি কি করলাম? আমি তো উনার চিঠি পড়েই ওখানে গিয়েছিলাম। পাখি অবাক হয়ে জিজ্ঞেস করল, কার চিঠি? এলিজা পাখির দিকে দৃষ্টি স্থাপন করে বলল, তুই এটা আমাকে দিসনি কেন?
পাখি মাথা নিচু করে বলল, মনে ছিল না আপু। তোর মনে ছিল না বলে কি থেকে কি হয়ে গেল, জানি না কি হবে। আপু, সায়ান ভাইয়া কিন্তু অনেক সুন্দর, এলিজা ধমক দিল। ধ্যাত, কি যে বলিস। বলে সায়ানের চিঠিটা ছিঁড়ে ফেলল। ঢাকা চৌধুরী বাড়ি। পরপর কলিং বেল বেজে উঠল। জয়ার মন বলছে খোকা চলে এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখেন অপূর্ব। অপূর্বকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন জয়া। কাপা কণ্ঠে বললেন, আমি তোর চিন্তায় পাগল হয়ে গিয়েছিলাম খোকা। অপূর্ব মৃদু হেসে বলল, এত চিন্তা করার দরকার কি মা? তোমার খোকা এখনো কি ছোট আছে? ভেতরে চলো, তোমার হাতে রান্না খাবো। আজ কতদিন ধরে তোমার হাতের খাবার খাই না, খুব খিদে পেয়েছে। পরে সব গল্প করব। জাহাঙ্গীর সিঁড়ি থেকে নামতে নামতে শক্ত গলায় বললেন, কে এসেছে? আমার বীর সাহসী ছেলে? বাবা বলে জড়িয়ে ধরে অপূর্ব। আলাপ শেষে অপূর্ব নিজের ঘরে চলে যায়। চেয়ারের ওপর ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ে। তখনই তার চোখ হঠাৎ কেউ চেপে ধরে। অপূর্ব হকচকিয়ে উঠে বলল, কে? কোনো সাড়া নেই। সে হাতটা ধরে আন্দাজে বলল, আমাদের চাঁদনি আপা, তাই তো? চাঁদনি অমৃদু হাসি দিয়ে বলল, কি করে বুঝলি? আমি একজন পুলিশ, আর পুলিশকে ফাঁকি দেওয়া এত সহজ না। অপূর্ব কথা বলতে বলতে জিনিসপত্র ব্যাগ থেকে বের করতে করতে বলল, খুব টায়ার্ড, কাল কথা হবে। আরে খাবারটা তো খাবি, নিচে চল, তোর পছন্দের সুস্বাদু খাবার রান্না করা হয়েছে। চাঁদনি টেনে অপূর্বকে নিচে নিয়ে আসে। সবাই একসাথে খেতে বসে। চাঁদনি অপূর্বকে মায়াবী চাহনিতে পর্যবেক্ষণ করছে। হাত ভর্তি পশম, নেশাযুক্ত লাল চোখ, জোড়া ভ্রু, বা ভ্রুর ওপরে ছোট্ট একটা তিল, চিকচিক করা গায়ের রং। যে কোনো মেয়ে অপূর্বের সৌন্দর্যের প্রেমে পড়বে। বাড়ির সবাই খুব আনন্দিত। অনেকদিন পর অপূর্বকে দেখে তাদের মোহটা কাটছে না। রাত 12টা নাগাদ। অপূর্ব ঘুমায়নি। ঘরের ভেতর এলিজার নুপুরটি নিয়ে পায়চারি করছে। তখন ও হঠাৎ বাড়ির গেট খোলার আওয়াজ পেল। এত রাতে কে? মনে মনে ভাবল, কোনো চোর নয় তো? চুরি বা কি করে হবে, দারোয়ান আছে। অপূর্ব টর্চ নিয়ে বেরিয়ে আসে। চারদিকে নিস্তব্ধ। দূরে দুটো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গেটের কাছে যেতেই দেখে সূর্য। অপূর্ব ভ্রু কুঁচকে বলল, এ কি সূর্য, তুই এত রাতে? তুই এখানে? ব্যাপার কি? ল্যান্ডলাইনে ফোন দিতে পারতি কোনো দরকার পড়লে। সূর্য আতঙ্কিত স্বরে বলল, রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপূর্ব আহত দৃষ্টিতে বলল, কি কি বলিস? রায়হান তো সকালে বাসার দিকে গিয়েছিল। সূর্য চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ, কিন্তু ও বাড়িতে ফেরেনি। কোনো বন্ধু বান্ধবের বাসায়ও নেই। বাকি ছিল তুই, তাই তোর কাছে এলাম। কি বলিস? কোথায় যাবে রায়হান? কি হলো ওর? তিলকনগর। রমজান কাপা কণ্ঠে উত্তেজিত হয়ে বলল, পাখিমা, পাখিমা, কি হয়েছে তোর? তোমরা কোথায়? দেখো পাখির কি হয়েছে। দৌড়ে আসে এলিজা ও জয়তুন। পাখির কোনো জ্ঞান নেই, জমিনে পড়ে আছে। রমজান পাখিকে কোলে তুলে চৌকিতে শুইয়ে দেয়। এলিজা চোখে পানি ছিটাতে থাকে। পাখি নিস্তেজ হয়ে পড়ে আছে। এলিজা ভেজা কণ্ঠে বলল, এই বোন, চোখ খোল। আর কত কষ্ট দিবে এই অভাগা বোনকে? বলে অঝরে কান্না শুরু করে দেয় এলিজা। রমজান চিন্তিত হয়ে বলল, আমাদের শহরে যাওয়া দরকার। ওর চিকিৎসা করানোর মতো সামর্থ্য তো আমাদের নেই। এই অবস্থায় ওকে নিয়ে বসে থাকবো? সেদিন যে ছেলেটা এসেছিল, ওর কাছে একবার গিয়ে দেখলে হয় না? এলিজা পাখিকে বুকের মধ্যে জড়িয়ে বলল, না মামা, কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আমার বোনের কিছু হবে না, আমি আছি পাখির জন্য। পাখি কিছুক্ষণ পর চোখ টিপ টিপ করতে থাকে। এলিজা পাখির মাথায় হাত বুলিয়ে বলল, তোর কিছু হবে না, অন্তত যতদিন আমি আছি। জয়তুন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ছোট্ট পাখির কি হবে শুনি? পাখি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। পাখি শোয়া থেকে উঠে বসলো। এলিজার দিকে তাকিয়ে মৃদু হাসে। এলিজা অন্যদিকে ফিরে হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে বলল, কি খাবি বল, আমি বানিয়ে দেব। আজকে তুই যেটা বলবি সেটাই বানাবো। পাখি মুচকি হেসে নরম গলায় বলল, আপু, তোমার হাতের খিচুড়ি অনেক মজা, দিবে আমায় রান্না করে? কেন দেব না? আমার পাখির জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। পাখির কপালে এলিজা চুমু খায়। রমজান চোখের পানি মুছে আহ্লাদি কণ্ঠে বলে, তোমাদের এই বন্ধন আল্লাহ কখনো ছিন্ন না করুক। এলিজা ঝটপট উঠে পড়ল। মামিকে উদ্দেশ্য করে বলল, মামি, তুমি পাখির কাছে থাকো, আমি সবার জন্য খিচুড়ি রান্না করি। এলিজা চৌকি থেকে উঠতে উদ্যত হতে পাখি পেছন থেকে ওর হাতটা টেনে ধরল। ও থমকে গিয়ে পেছনে তাকালো। পাখি বলল, আপু, আমাকে তুমি শহরে নিয়ে চিড়িয়াখানার বাঘ সিনেমা দেখাবে না? এলিজা কাছে গিয়ে দুই হাত পাখির দুই পাশে রেখে বলল, এবার তুই পুরোপুরি সুস্থ হয়ে গেলে নিয়ে যাব। সত্যি তো? হ্যাঁ, সত্যি। এলিজা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে। হঠাৎ পেছনে কারোর উপস্থিতি অনুভব করলো। মনে হলো পেছনে কেউ আছে। পেছন ঘুরে দেখলো নীরা দাঁড়িয়ে আছে। খানিকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ভাবি তুমি?
এলিজা একটা পিঁড়ি টেনে দিল। মৃদু হেসে পুনরায় বলল, বসো ভাবি। নীরা জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন এলিজা? এলিজা অন্যদিকে ফিরে হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে বলল, কোথায় কান্না করছি? আগুনের তাপ লেগেছে হয়তো। বোকা ভেবেছিস আমাকে? আমি সব বুঝি। পাখির জন্য মন খারাপ জানি, আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে। এলিজা নীরার দিকে দৃষ্টি স্থাপন করলো, চোখে আগুনের ঝলকানি নিয়ে বলল, পোড়া কপাল আমার। নীরা এলিজার মুখে এরকম বাক্য শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভ্রু কুঁচকে ভাবল, এরকম কথা বলছে কেন? ঢাকা স্ট্যামফোর্ড কলেজ। মীরা কলেজের পিয়নকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, সায়ান স্যার কোথায়? পিয়ন ফোকলা হেসে উত্তর দিল, স্যার তো বাংলা বিভাগের ক্লাস নিচ্ছেন 3 তলায়। কোনো দরকার ম্যাডাম? না, এমনি। সায়ান তালুকদার ঢাকা স্ট্যামফোর্ড কলেজে শিক্ষকতার চাকরি করে। চাকরির তার কোনো দরকার নেই, কারণ তার বাবা বেশ প্রতাপশালী ধনী। কিন্তু এলিজাকে পেতে হলে কিছু করতে হবে, নয়তো বেকার বলে সম্বোধন করে প্রত্যাখ্যান করবে। মীরা বাংলা ডিপার্টমেন্টের সামনে এসে ঘুরঘুর করছে। সায়ান ক্লাস নিচ্ছে। সায়ানের ক্লাস করার জন্য প্রতিটা মেয়েই পাগল। আর কারো ক্লাস করুক আর না করুক, সায়ানের ক্লাস করার জন্য তারা পাগল। সায়ানের চোখ পড়ল মীরার দিকে। মীরাও একজন শিক্ষিকা। দরজায় এসে জিজ্ঞাসা করলো, মীরা ম্যাডাম কিছু বলবেন? মীরা মিনমিন করে বলল, না, আসলে দুপুরের খাওয়ার সময় হয়েছে। খেতে যাবেন না? হ্যাঁ, ক্লাসটা শেষ করে যাব। মীরা সংকোচ বোধ করছে, তবুও মৃদু হেসে বলল, আমি আপনাকে আজকে লাঞ্চের জন্য দাওয়াত দিলে কি গ্রহণ করবেন? সায়ান খুশি হলো, মাথা নাড়িয়ে বলল, কেন নয় ম্যাডাম, আপনার দাওয়াত ফেলা যায়? বলেই একসাথে হেসে উঠল সায়ান ও মীরা। মীরা ক্লাসের দিকে তাকাতেই দেখলো ক্লাস ভর্তি মেয়েরা। বুঝতে আর বাকি নেই, সায়ান ক্লাস নিচ্ছে আর মেয়েরা ক্লাস করবে না, এটা তো হতেই পারে না। তবে মীরার খুব হিংসে হচ্ছে, বলতে পারছে না। ক্লাস শেষে বের হলো সায়ান। দুজনে পাশাপাশি হাঁটছে। মীরা সায়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, স্যার বাড়িতে কে কে আছেন? সায়ান উত্তর দিল, মা, বাবা, দাদু, ছোট বোন। আর ভাবি? সায়ান হেসে উঠল, বলল, এখনো হয়নি, তবে আশা করি খুব শীঘ্রই হবে। এখানে ভালো একটা হোটেল আছে, রজনীগন্ধা হোটেল। দুজন হাঁটতে থাকে পথের পাকে। মীরা সাদা রঙের শাড়ি পরা, চুল খোপা করা, দেখতে ভারী সুন্দর লাগলেও সায়ান তেমন নজর দিচ্ছে না। কিছু দূর যেতেই পথের পাশে একজন বেলিফুল বিক্রেতাকে দেখতে পায়। সায়ান বিক্রেতার কাছে যায়। প্রশ্ন করলো বিক্রেতাকে, এই দুপুরবেলা তো বেলিফুল বিক্রি করছেন, শুকিয়ে যাবে না? বিক্রেতা হতাশ কণ্ঠে উত্তর দিল, কি করব স্যার, বিক্রি হচ্ছে না। সায়ান ওনাকে অবাক করে বলল, আমাকে দিয়ে দিন সবগুলো। বিক্রেতা মহা খুশি। মীরার বেলি ফুল পছন্দ। মনে মনে ভাবলো ওর জন্যই কিনছে, তবুও জিজ্ঞাসা করলো, ফুলগুলো কার জন্য? সায়ান মৃদু হেসে বলল, তার বেলি ফুল পছন্দ আর আমার পছন্দ তার মুখের হাসি। মীরা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কার পছন্দ আমি কি জানতে পারি? সায়ান এড়িয়ে গিয়ে বলল, ম্যাডাম খুব খিদে পেয়েছে, এখনই সব বলে দিলে পরে কি বলবো? সায়ান বাম হাতে বেলি ফুলগুলো বুকের সঙ্গে আগলে রেখেছে। মীরা খেতে খেতে বারবার সায়ানের দিকে আর চোখে তাকাচ্ছে, এমনভাবে ফুলগুলো ধরে আছে যেন কেউ ছিনিয়ে নিবে। মীরা কিছু জিজ্ঞেস করলো না। খাওয়া শেষ করে দুজনই ক্যাম্পাসের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। মীরা সায়ানের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, স্যার, আপনার কাছে ভালোবাসার মানে কি? সায়ান ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা মানে যত্ন, ভালোবাসা মানে সম্মান, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে আগলে রাখা, তার দেহরক্ষী হয়ে ওঠা, তাকে বোঝা। কেউ যদি তার দিকে খারাপ নজর দেয় তবে তার চোখ উপড়ে ফেলা। মীরা ঠোঁট কুঁচকে হেসে বলল, আপনি তো দেখছি পুরাই শাহজাহান। সায়ান হেসে বলল, শাহজাহান কিনা জানি না, তবে শাহজাহানের মতো তাজমহল বানাতে না পারলেও তার জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দেব। মীরা উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, কাউকে ভালোবাসেন? সায়ান মুচকি হেসে ফুলগুলোর দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। মীরা আবার জিজ্ঞেস করলো, কে সে ভাগ্যবতী নারী? সায়ান গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আছে একজন ভুবনমোহিনী সুন্দরী রানী, যার সৌন্দর্যের তুলনা হয় না। তবে সে চায় বা না চায়, পরের 7 জনম ধরেও আমি তাকে ভালোবাসবো। কথা বলতে বলতে তারা ক্যাম্পাসের কাছাকাছি চলে আসে। দিন ফুরিয়ে রাত নেমে আসে ধরণীতে। অপূর্ব বসে আছে ঘরের সামনে। আকাশে উদিত হয়েছে খণ্ডিত চাঁদ। তার দৃষ্টি চাঁদে। চাঁদের গা ছুঁয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। নীল আকাশের সবচেয়ে সুন্দরতম দৃশ্য যেন এটি। অপূর্ব দীর্ঘ দম ছাড়ল। তার দীর্ঘ নিঃশ্বাস এর কারণ রায়হান। গতকাল বাড়ি ফিরেছে সকলে মিলে ক্যাম্পিং থেকে। বেশ কটিদিন পর আপনজনদের পেয়ে খুশিতে উন্মাদ হলেও যেন সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। সূর্য এসে খবর দিয়েছিল মধ্যরাত ছুঁই ছুঁই সময়। রায়হান বাড়ি ফিরেনি।
অপূর্বর কাছে এসেছিল কিনা জানতেই তখন ছুটে এসেছিল। অপূর্ব বলেছিল আসেনি। এরপর খোঁজ নিয়ে জানতে পারে রায়হান অন্য কোনো আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতেও নেই। গতরাতে সূর্য আর সে বের হতে চেয়েছিল রায়হানদের বাড়ি যাবে বলে। তখন সূর্য বাধা দিয়েছিল অপূর্বকে, যেতে দেয়নি তাকে। বলেছে, এতদিন পর বাড়ি ফিরেছিস, আজ অন্তত সবার সাথে সময় কাটা। নিশ্চয়ই রায়হান আমাদের সাথে মজা করে কোথাও লুকিয়ে আছে। যদি আজ রাত পার হওয়ার পরেও ও দেখা না দেয়, তবেই আমরা ওকে খুঁজব। অপূর্ব সূর্যের কথায় তখন বাধ্য ছেলের মতো মেনে নেয়। কিন্তু গত রাত পেরিয়ে আজ দিন কেটে গেল, ওর খোঁজ পাওয়া গেল না। অপূর্ব সারাদিন বন্ধুদের বাড়ি গিয়েছে, কোথাও নেই। অপূর্ব বসা ছেড়ে উঠল। এখন বের হবে। এতক্ষণ সূর্যের অপেক্ষায় ছিল। সূর্য ফোন করে বলেছিল, একটু পর তোর বাসাতে আসছি, রায়হানদের বাড়ি যাব। এখনো আসেনি। অপূর্ব কি যেন ভেবে ধৈর্যহারা হয়ে গেল। অপূর্ব ঘরের ভেতর পা রাখতেই সূর্যের দেখা মিলল। ব্যস্ত পায়ে বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করল। অপূর্ব ওর দিকে তাকিয়ে এগিয়ে গেল। সূর্য ব্যথিত কণ্ঠে বলল, রায়হান কোথায়? মানে? ও কোথায় আমি কিভাবে জানবো? আমিও ওকে ভেবেই উদাসীন। মিথ্যে বলছিস, ও তোর কাছে আছে। হয়তো এটা তোদের পরিকল্পনা। সে ছোট্টবেলার লুকোচুরি খেলা খেলছিস না তো? অপূর্ব ক্রুদ্ধ স্বরে বলল, ফালতু কথা বন্ধ কর। এটা মজা করার সময় নয়। এতদিন পর বাসায় ফিরেছে, আর আমরা লুকোচুরি খেলবো? সূর্য বলল, তাহলে ও কোথায়? অপূর্ব কিছু একটা ভেবে বলল, চল ওর বাড়ি যাওয়া যাক। এত রাতে? এখন রাতের হিসাব করে সময় নষ্ট করা যাবে না। গেটের সামনে গাড়ির দিকে দুইজন এগিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে অপূর্বর কাঁধে কেউ হাত দিল। অপূর্ব থমকে দাঁড়ালো। পেছনে ফিরে দেখে জয়া। মা, এত রাতে তুমি এখানে? জয়া চিন্তিত হয়ে বললেন, তোকে দেখলাম বাইরে যাচ্ছিস, তাও এত রাতে, তাই দেখতে এলাম। বাবা সূর্য, তুমি এত রাতে? সূর্য সবকিছু বলবে ঠিক তখনই অপূর্ব ইশারায় থামতে বলল। অপূর্ব আমতা আমতা করে বলল, মা, আসলে আমাদের এক বন্ধুর জন্মদিন, ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, তুমি ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর দারোয়ান চাচাকে ডেকে বলল, চাচা মাকে ভেতরে নিয়ে যান, আর আমি না ফেরা পর্যন্ত গেটের সামনে থেকে নড়বেন না। আচ্ছা স্যার। জয়ার আর বুঝতে বাকি থাকে না অপূর্ব কিছু লুকাচ্ছে। কিন্তু কি এমন হয়েছে যা লুকাতে হবে? ভাবতে ভাবতে তিনি ভেতরে চলে গেলেন। সূর্য বলল, তুই তোর মাকে মিথ্যা বললি কেন? অপূর্ব উত্তর দিল, সত্যিটা বললে আমাকে ঘরবন্দি করে রাখবে। চারদিকে যা হচ্ছে, মা তো চাই না আমি পুলিশের চাকরি করি। রায়হান নিখোঁজ জানলে মা হতাশায় ভেঙে পড়বে। সূর্য আফসোস করে বলল, কিছুদিন আগে রায়হানের জন্মদিনে শেষ দেখা হয়েছিল, কত আনন্দ করলাম। আর আজ কতদিন কোনো কথা হয় না। ভেবেছিলাম তোরা ফিরলে আবার আগের মতো আড্ডা দেব। অপূর্ব হঠাৎ গাড়ি মাঝ রাস্তায় থামিয়ে দিল। সূর্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, জন্মদিন? রায়হানের কততম? আর আমাকে না জানিয়েই? তোর সঙ্গে তখন ওর মনোমালিন্য হয়েছিল, ভুলে গেছিস? ২৭তম জন্মদিন ছিল। এটা শুনে অপূর্বের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করে, হাত পা কাঁপতে আরম্ভ করে। এটা হতে পারে না, এটা হতে পারে না। সূর্য জিজ্ঞাসা করলো, এই কি হলো তোর? ঠান্ডা হাওয়া বইছে, তবুও তুই ঘামছিস কেন? অপূর্ব কাপা কণ্ঠে বলল, কিছু না, রায়হানের জন্য চিন্তা হচ্ছে, ও যেন ঠিক থাকে। বলেই স্টিয়ারিং এ এক ঘুষি মেরে আবার চিৎকার করে উঠল, কি হচ্ছে এসব? সূর্য ওকে থামিয়ে দিল। বলল, চল, এত চিন্তা করে কি হবে? রায়হানের বাড়িতে গিয়ে হতে পারে কোনো এভিডেন্স পেয়ে যাব। দরজায় কড়া নাড়ার শব্দে রেনু বেগম বললেন, মনে হয় রায়হান এসেছে। কে আছিস? দরজা খোল, আমার রায়হান এসেছে। ৫০ বছরের রেনু বেগম রায়হানের মা। হাঁটতে পারেন না, হুইল চেয়ারে বসে থাকেন সারাদিন। সেলিম দৌড়ে গিয়ে দরজা খোলা মাত্র দেখতে পেলেন সূর্য আর অপূর্ব দাঁড়িয়ে আছে। একটু পেছনে তাকিয়ে বললেন, রায়হান কোথায়? ও আসেনি তোমাদের সঙ্গে? অপূর্ব আর সূর্য একে অপরের মুখের দিকে তাকালো। অপূর্ব বলল, আসলে আঙ্কেল, ও হয়তো কোথাও ঘাপটি মেরে বসে আছে, লুকোচুরি খেলছে আমাদের সঙ্গে। রেনু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কই রে আমার রায়হান, ও কোথায়? অপূর্ব, বাবা, তুই এলি? অপূর্ব রায়হানের মায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। আন্টি, রায়হানের কিছু হবে না, আমরা তো আছি। ছোট থেকেও লুকোচুরি খেলার অভ্যাস না? নিজে থেকে না এলে আমরাই খুঁজে নিয়ে আসবো। খুব বেড়ে গেছে ও, এবার পেলে দেখবেন কি অবস্থা করি। রেনু হু হু করে কাঁদতে শুরু করলো। অপূর্বর হাত ধরে বললেন, আমি কিন্তু বাঁচবো না অপূর্ব, আমার ছেলেকে চাই, নয়তো আমায় মা ডাকবে কে? হ্যাঁ, কে মা ডাকবে? রায়হান তাদের একমাত্র ছেলে, আর কোনো সন্তান নেই। সেলিম উদ্বিগ্ন স্বরে বললেন, ওর কিছু হবে না তো? অপূর্ব জোর দিয়ে বলল, আঙ্কেল, এসব কি বলছেন? ওর কিচ্ছু হবে না। সূর্য এদিকে পুরো ঘর খুঁজে কিছু পায়নি।
সে অপূর্বর দিকে তাকিয়ে ইশারা করলো, ঘরে কিছু নেই। অপূর্ব বলল, আন্টি আমরা আসছি, দেখবেন রায়হান শিগগিরই ফিরে আসবে। বলেই উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। তখনই রেনু বেগম পেছন থেকে অপূর্বর হাত ধরে ফেললেন। অপূর্ব থেমে দাঁড়ালো। রেনু বললেন, কথা দে রায়হানকে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে দিবি। অপূর্বর বুকে ধুকপুকানি বেড়ে গেল। নত মুখে বলল, আন্টি ও ফিরে আসবে, কথা দিচ্ছি। দুজনে চোখ মুছে বাইরে বেরিয়ে এলো। অপূর্ব সূর্যকে বলল, চল তোকে বাড়িতে পৌঁছে দিই, অনেক রাত হয়েছে। সূর্য বলল, না আমি চলে যেতে পারবো। অপূর্ব বাধা দিয়ে বলল, সময়টা ভালো না, একা যাস না, গাড়িতে ওঠ। সূর্যকে বাড়ি পৌঁছে দিয়ে অপূর্ব নিজেও বাড়ি ফিরে আসে। রাত 2:30। বাড়িতে ঢুকেই দেখে চাঁদনি সিঁড়ি বসে আছে। তুই এত রাতে এখনো ঘুমাসনি? চাঁদনি বলল, কি করে ঘুমাবো, ফুপু তো তোর চিন্তায় অস্থির হয়ে পড়েছে। কি এমন দরকার ছিল যে তোকে এত রাতে বের হতে হলো? অপূর্ব গম্ভীর গলায় বলল, আমি একজন পুলিশ, আমার রাত দিন নেই, যখন তখন কাজ থাকে, বলেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। পেছন থেকে চাঁদনি বলল, অপূর্ব তোর ঘর থেকে এটা পেয়েছি। অপূর্ব ফিরে তাকাতেই দেখে চাঁদনির হাতে এলিজার নূপুর। মেজাজ চরম খারাপ হলো, দ্রুত এসে সেটা ছিনিয়ে নিল। কড়া গলায় বলল, আমার জিনিসে হাত কেন দিয়েছিস, দে বলছি। চাঁদনি জিজ্ঞেস করলো, কার এটা? অপূর্ব চোখ সরিয়ে বলল, সেই কৈফিয়ত কি তোকে দেব? অপূর্ব অপেক্ষা করল না। মাথায় তখন হাজারো চিন্তা। তবুও কোনো এক অদ্ভুত কারণে ওর মুখে হালকা হাসি। আনমনে নূপুরটি দেখছে। বিড়বিড় করে বলল, খুব শিগগিরই তোমায় আমার করে আনবো। এত দূরে তুমি, তবু কেন মনে হয় খুব কাছে, আমার প্রিয় এলিজা। অপূর্ব নূপুরটিতে চুমু খায়। এক বালিশে মাথা রাখে, আরেক বালিশের উপর রেখে দেয় নূপুরটি। নিজে নিজে বলে, কবে যে এই নূপুরটির জায়গায় তুমি থাকবে। রাত বাড়ে, কিন্তু অপূর্বর চোখে ঘুম আসে না। হঠাৎ উঠে বসে। মাথায় আসে সায়ানের কথা। নিজে নিজেই বিড়বিড় করে বলল, ওই শালা না জানি আমার ভালোবাসাকে কেড়ে নেয়। না না, এটা আমি কি ভাবছি। ভাগ্য থাকলে আমার এলিজাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভাগ্য থাকলে পাবো, এমন চিন্তাও কেন করছি। ওকে পাওয়ার জন্য সৎ চেষ্টা করব আমি। হাজার মানুষের সঙ্গে লড়াই করেও আমার ভালোবাসাকে আমার করব। বেশ কিছুক্ষণ একা একা বিড়বিড় করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে। তিলকনগর। অপূর্বের দেওয়া চিঠিটা দ্বিতীয়বারের মতো খুলে পড়তে শুরু করলো এলিজা। একলা ঘরে বসে নিজে নিজে হাসছে। মনে মনে ভাবছে, ছেলেটা কতটা চালাক। চিঠির এক প্রান্তের ঠিকানা, অপর প্রান্তে ভালোবাসার কথা। এমন সময় পাখি চুপি চুপি উঠে এসে পাশে বসে। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আপু তুমি সায়ান ভাইয়ার দেওয়া চিঠি পড়ছো, তাই না? আমি কিন্তু সব জানি, ভাইয়া খুব সুন্দর, তোমার সঙ্গে একেবারে মানিয়ে যাবে। এলিজা হেসে বলল, পাকনা বুড়ি, আপনি এখনো ঘুমাননি? পাখি মুখ কুঁচকে বলল, ঘুমাবো কি করে, পাশে বসে ফিসফিস করে চিঠি পড়লে ঘুম আসে? বলে আদুরে ভঙ্গিতে এলিজাকে জড়িয়ে ধরে আদরের ছলে মারতে শুরু করলো। পাখি হঠাৎ চোখে জল এনে বলল, আপু আমার অনেক ইচ্ছা, তোমার বিয়ে হবে, তুমি লাল বেনারসি শাড়ি পরবে, হাতে মেহেদি থাকবে, আমাদের সায়ান ভাইয়া বর সেজে আসবে, আর আমি নাচবো, খুব করে নাচবো। এলিজা একটু চুপ করে থেকে হেসে বলল, সায়ান তোর মাথা খেয়ে নিয়েছে। এরপর ওর কপালে চুমু দিয়ে বলল, চল এবার ঘুমা, অনেক রাত হয়েছে, নয়তো শরীর খারাপ করবে।